নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো, দিলীপ ঘোষ রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি। এবারে তিনি ভোটে হেরে গিয়েছিলেন লোকসভা ভোটের নিরিখে, এবং তারপর থেকেই কিন্তু দলের মধ্যে বেশ খানিকটা কোণঠাসা দিলীপ ঘোষ। যদিও তিনি সবসময় কিন্তু সংগঠনের কাজে ফোরফ্রন্টে থাকেন, কিন্তু তথাপি দিলীপ ঘোষ কোথাও যেন নিজের জমিটা পাচ্ছিলেন না, এবং সেখান থেকেই দিলীপ ঘোষের জন্য কিন্তু একটা সুখবর। এবং অবশ্যই দিলীপ ঘোষের যারা ফ্যান ফলোয়ার আছেন, আমাদের বিভিন্ন ভিডিওতেও আপনারা কমেন্টস করেন যে দিলীপ ঘোষকে আবার নতুনভাবে বিজেপির হাল ধরার জন্য নিয়ে আসা হোক। তাদের জন্য কিন্তু একটা সুখবর যে দিলীপ ঘোষকে কিন্তু এবার মেদিনীপুর থেকে উপনির্বাচনে দাঁড়ানোর জন্য বিজেপির তরফ থেকে একটা ভাবনা চিন্তা করা হচ্ছে। এবং পূর্ব মেদিনীপুর যে সিটটা ছেড়ে গিয়েছিলেন জুন মালিয়া, এই সংসদ নির্বাচনের আগে যখন জুন মালিয়ার নাম অ্যানাউন্স করা হয়, তখন কিন্তু জুন মালিয়া তার যে পূর্ব মেদিনীপুরে বিধানসভা আসন সেটি ছেড়ে তিনি কিন্তু লোকসভা আসনের জন্য গিয়েছিলেন, এবং মেদিনীপুর থেকে তিনি অগ্নিমিত্রা পালকে হারিয়ে জয়ী হন, সাংসদ হন প্রথমবারের জন্যে। জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে কিন্তু তার যে ছেড়ে যাওয়া বিধানসভা আসন, সেই বিধানসভা আসন সহ আরও মোট 6টি বিধানসভা আসনে কিন্তু ভোট হতে চলেছে, উপনির্বাচন হতে চলেছে। আমরা জানি গত 10ই জুলাই কিন্তু 4টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়ে গিয়েছে, যে চারটিতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে, এবং সেখান থেকেই আরও আগামীতে 6টি বিধানসভার উপনির্বাচন রয়েছে, যার মধ্যে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুরের বিধানসভার আসনটি, যেখান থেকে বিধায়ক পদে কিন্তু 2021 সালে জয়যুক্ত হয়েছিলেন অভিনেত্রী জুন মালিয়া। সেই পোস্ট এবং সেই যে আসন, সেখানে কিন্তু এবার দিলীপ ঘোষের নাম শোনা যাচ্ছে। কোর কমিটির বৈঠক উঠে এসেছিল, এবং অবশ্যই রাজ্যের এখনো পর্যন্ত সভাপতি কিন্তু সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে মূলত এই কোর কমিটির বৈঠক হয়। এবং সেখানে ছবিতে কিন্তু দেখা যায়, আমরা জানতে পারি দিলীপ ঘোষ একদম সুকান্ত মজুমদারের পাশেই বসেছিলেন, এবং সেই কোর কমিটির বৈঠকে একাধিক নেতা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। লকেট চট্টোপাধ্যায় থেকে অগ্নিমিত্রা পালের মতন একাধিক নেতা নেতৃত্বরা অবশ্যই উপস্থিত ছিলেন। এবং সেই কোর কমিটির যে বৈঠক, সেখান থেকেই কিন্তু সূত্র মারফত যেটা খবর, যে পূর্ব মেদিনীপুরে বিধানসভা সিটে উপনির্বাচনে দিলীপ ঘোষকে হয়তো দাঁড় করানোর কথা ভাবছে রাজ্য বিজেপি। এমনই কিন্তু একটা খবর উঠে আসছে আনাচে কানাচে। তার কারণ এই মুহূর্তে দিলীপ ঘোষ কোনো রকম কোনো সাংগঠনিক পদ তার নেই, এবং তার সঙ্গে কোনো প্রশাসনিক পদ অর্থাৎ এমএলএ বা এমপি এ ধরনের কোনো পদও কিন্তু তার নেই। সুতরাং এই মুহূর্তে কিন্তু দিলীপ ঘোষ মুকুটহীন বলা যেতে পারে বিজেপির অভ্যন্তরে, এবং সেখান থেকেই দিলীপ ঘোষ একাধিকবার তার যে ক্ষোভ, তা কিন্তু তিনি আরএসএস প্রধান কিংবা আরএসএস এর যারা নেতা নেতৃত্বরা আছেন তাদের কাছে তিনি উগরে দিয়েছেন তার ক্ষোভ। তার কারণ দিলীপ ঘোষ কিন্তু আরএসএস এর একদম ঘরের ছেলে বলেই আমরা জানি। তিনি আরএসএস করেই মূলত উঠে এসেছিলেন, এবং সেখান থেকে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি প্রথমে আরএসএস এর প্রচারক ছিলেন, এবং তারপর তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমে 2016 সাল, তারপর 2019 সাল, এবং অবশ্যই 2021 সালে তিনি বারংবার কিন্তু চমকে দিয়েছেন। এবং অবশ্যই 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে তিনি প্রাথমিকভাবে কিন্তু অবশ্যই তিনি সাংসদ পদে নির্বাচিত হন, এবং তারপর থেকে দিলীপ ঘোষের রাজ্য সভাপতির পদ যেমন চলে যায়, সাংসদ পদ চলে যায়, এবং তার সঙ্গে কিন্তু দিলীপ ঘোষ বিধায়ক আর থাকেননি। এখন এই মুহূর্তে দিলীপ ঘোষ সম্পূর্ণ তার যে সর্বভারতীয় সহসভাপতির পদ ছিল, সেই পদেও দিলীপ ঘোষ আর নেই। সুতরাং এই মুহূর্তে দিলীপ ঘোষকে কিন্তু বেশ খানিকটা আমরা দেখেছি যে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে কিংবা তার যে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন যে তার মেদিনীপুরের সিট থেকে তাকে কেন দুর্গাপুর বর্ধমান সিটে এবারে লড়তে পাঠানো হলো, এবং তাকে
সূত্র মারফত যেটা খবর, তাকে টিকিট ঘোষণা করার আগে পর্যন্ত তার থেকে কোনো রকম পারমিশনও পর্যন্ত দল নেয়নি এবং এই সামগ্রিক ঘটনা সম্পূর্ণভাবে দিলীপ ঘোষের কিন্তু অপছন্দই হয়েছিল এবং সেই জায়গা থেকেই অগ্নিমিত্রা পাল দিলীপ ঘোষের যে সিটে মেদিনীপুর থেকে দাঁড়িয়েছিলেন সেখানেও অগ্নিমিত্রা পালকে হারতে হয় এবং তার সঙ্গে দিলীপ ঘোষকেও হারতে হয় নতুন সিটে লড়াই করতে গিয়ে। সুতরাং সামগ্রিকভাবে কীর্তি আজাদের কাছে হেরে গিয়ে দিলীপ ঘোষ যে এই মুহূর্তে বিজেপির অন্দরে বেশ খানিকটা কোণঠাসা এবং তিনি বারংবার নিজের যে জায়গা, নিজের যে ক্ষোভ সেটা উগরে দিচ্ছেন, সেটা কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট। এবং তিনি কখনো বলছেন যে তাকে কালা পানিতেও তিনি যদি কাজ করতে পাঠানো হয় তিনি কাজ করতে রাজি আছেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে প্রচারক হিসেবে তার যে কাজ ছিল সেই কাজেই না হয় তাকে কাজে লাগানো হোক, কিন্তু এই ক্ষেত্রে রাজ্যের দরকারে তিনি কোনো রকম পদ ছাড়া যে রয়েছেন সেটা কিন্তু তার বেশ খানিকটা নাপসন্দ, সেটা কিন্তু বুঝিয়ে দিতে পিছপা থাকেননি দিলীপ ঘোষ। তাই কি এবার দিলীপ ঘোষকে উপনির্বাচনে পূর্ব মেদিনীপুরের সিট থেকে লড়ানোর কথা ভাবছে বিজেপি, রাজ্য বিজেপি, এবং তেমনই কিন্তু একটা ইঙ্গিত। তার কারণ সূত্র মারফত আমাদের কাছে যেটা খবর, বিজেপি সূত্র মারফত এই খবর, তার কারণ কিন্তু বিজেপি কিন্তু এই মুহূর্তে মেদিনীপুরের সামগ্রিক ভোট যে কন্ট্রোল করার দায়িত্ব সেটা দিলীপ ঘোষকে দেয়নি। সেখানেই কিন্তু একটা আশঙ্কা যে দিলীপ ঘোষ হয়তো পূর্ব মেদিনীপুরের প্রার্থী এই উপনির্বাচনে আগামী কয়েকদিনের মধ্যেই যে উপনির্বাচন হতে চলেছে তার ক্ষেত্রে তাকেই হয়তো বাছা হতে পারে, এমন একটা খবর উঠে আসছে। কিন্তু অন্যদিকে আরেকটা প্রশ্ন কিন্তু থাকছে সেই ঘটনার পাশাপাশি, দিলীপ ঘোষ যতবারই ভোটে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভরসার পাত্র হয়ে উঠেছেন দিলীপ ঘোষ। তিনি ভোটে দাঁড়ানো মানেই জিতবেন তিনি, এই কথা কিন্তু বারংবার দিলীপ ঘোষের মুখেই আমরা শুনেছি যে দিলীপ ঘোষ ভোটে দাঁড়ায় জেতবার জন্য এবং সেই জায়গা থেকে তার যে কনফিডেন্স, সেই কনফিডেন্স কোথাও গিয়ে 2024 সালে প্রথমবারের জন্য ভেঙে গেল এবং সেই ভেঙে যাওয়ার পর দিলীপ ঘোষের উপর কিন্তু একটা আস্থা কোথাও গিয়ে হারিয়েছে বিজেপি এবং সেই জায়গা থেকেই দিলীপ ঘোষও কিন্তু বেশ খানিকটা মন মরা, বেশ খানিকটা তার পারফরমেন্স প্রেশার এই মুহূর্তে কিন্তু রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেই জায়গা থেকে দিলীপ ঘোষ যদি পূর্ব মেদিনীপুরে দাঁড়ান, তিনি যদি জিতে যান, তাহলে তার যে ট্র্যাক রেকর্ড সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী দিলীপ ঘোষ পরবর্তীতে লড়বেন এবং সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু দিলীপ ঘোষ যদি হেরে যান এবারও উপনির্বাচনে, সেক্ষেত্রে দিলীপ ঘোষের পরবর্তী পলিটিক্যাল কেরিয়ার কি হবে? তিনি পরবর্তীতে ভোটে লড়তে গেলে তো লোকে দুয়ো দেবে, এমন কিন্তু একটা কথাও সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষ এই মুহূর্তে উপনির্বাচনে দাঁড়াবেন নাকি এই মুহূর্তে দিলীপ ঘোষ ওয়েট করবেন 26-এর যে নির্বাচন আছে তার জন্য, সামগ্রিকভাবে নতুনভাবে দিলীপ ঘোষ নতুন ফর্মে ফিরবেন, সেই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করে আছে সামগ্রিকভাবে গোটা পশ্চিমবঙ্গের যারা বিজেপি কর্মী তারা। এবং দিলীপ ঘোষ যাদের প্রিয় নেতা, সেই দিলীপ ঘোষকে কিন্তু এখনো নতুনভাবে রাজ্য সভাপতি করার একটা দাবি বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন মহল থেকে আমরা শুনতে পাচ্ছি। সাধারণ বিজেপি কর্মীরাও কিন্তু চাইছেন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হয়ে হাল ধরুন, কিন্তু সেটা যেখানে হচ্ছে না বলেই সূত্র মারফত খবর, সেক্ষেত্রে দিলীপ ঘোষকে কি এই উপনির্বাচনে পূর্ব মেদিনীপুরে দাঁড় করিয়ে তাকে কি বিধানসভার অভ্যন্তরে পাঠানো হবে? শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরেকজন মুখর একজন বিরোধী হিসাবে, তেমন কিন্তু একটা আশঙ্কা এই মুহূর্তে সূত্র মারফত আমাদের কাছে খবর। এবং সেই খবর যদি সত্যি হয় তাহলে কিন্তু আগামী 2 বছর, আগামী যে 2 বছর এখনো পর্যন্ত বাকি আছে এই সরকারের টার্ম শেষ হওয়ার আগে পর্যন্ত, সেই 2 বছর বিধানসভার অভ্যন্তরে যে বারংবার শুভেন্দু অধিকারী ঝড় তোলেন অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষেদের নিয়ে, তার মধ্যে যে নতুন সংযোজন হবেন দিলীপ ঘোষ এবং তার যে সোজা সাপটা বাচনভঙ্গি, তার যে কোনো রকম রাগ ঢাকহীন বাচনভঙ্গি, সেই বাচনভঙ্গিতে সরকারকে বিরোধিতার ক্ষেত্রে যে বিধতে ছাড়বেন না দিলীপ ঘোষ, সেটাও কিন্তু এখন অত্যন্ত ভালোভাবে বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস। তাই দিলীপ ঘোষ
পূর্ব মেদিনীপুরের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা তার ওপর কিন্তু তৃণমূল কংগ্রেসও অবশ্যই সেইভাবেই প্রার্থী তালিকা তারাও তৈরি করবেন, সেইভাবেই তারাও কিন্তু প্রস্তুত হবেন দিলীপ ঘোষকে হারানোর জন্য। তেমনই কিন্তু একটা রাজনৈতিক ছবি এই মুহূর্তে ভেসে আসছে। সামগ্রিক সামনের যে উপনির্বাচন আছে সেই 6টি আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা অবশ্যই নজর রাখব যে তৃণমূল কংগ্রেস যে 4টি উপনির্বাচনে জয়লাভ করেছে সেই ট্র্যাক রেকর্ড ধরে রাখতে পারে কিনা সামনের 6টি উপনির্বাচনেও, এবং তার সঙ্গে দিলীপ ঘোষকে পার্টি এবার তুরুপের তাস করে কিনা। তার চেনাগড় মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুরে তার যে বিধানসভা আসন অত্যন্ত পরিচিত আসন, সেই বিধানসভা আসনে তাকে প্রার্থী হিসেবে দাঁড় করায় কিনা বিজেপি, সেই সমস্ত খবর হাজির করবো আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।